নিউজ 24-এর আজকের সর্বশেষ সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাধার মুখে মাহফিলে আসা হচ্ছে না মামুনুল হকের। জানাবো আল্লামা শফি হত্যার অভিযোগ নিয়ে হেফাজতের সংবাদ সম্মেলন কাল আসতে পারে কঠোর আন্দোলনের ডাক। জানাবো সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠছে মন্তব্য নুরুল হক নূরের। এছাড়া রয়েছে বিএনপিকে ধ্বংস করা যাবে না মন্তব্য রুহুল কবির রিজভীর। জানাবো ডাক্তার জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ। এছাড়া রয়েছে আপনারা তো গণতন্ত্র ও মানুষের অধিকার খেয়ে ফেলেছেন, আওয়ামী লীগের উদ্দেশ্যে বললেন মির্জা ফখরুল। এবং সবশেষে জানাবো বরাদ্দের বাসায় না থাকলে সরকারি কর্মকর্তারা ভাতা পাবেন না, জানালেন প্রধানমন্ত্রী। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সিলেটের বিরিয়ানীবাজার আসা হচ্ছে না আলোচিত ধর্মীয় বক্তা মাওলানা মোহাম্মদ মামুনুল হকের। আগামী 25 ডিসেম্বর বিরিয়ানীবাজারের রামধা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে তার অংশ নেওয়ার কথা থাকলেও মাদ্রাসার মজলিসে শুরা তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাতে উপজেলার জমিয়া দিনিয়া আসাদুল উলুম রামধা মাদ্রাসার মজলিসের শুরা তাকে বাদ দিয়ে পূর্ব নির্ধারিত তারিখে বার্ষিক জলসা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়। মজলিসের শুরা সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আলোচিত এই বক্তাকে বাদ দিয়ে মাওলানা আমিনুল ইসলাম কাশেমি প্রধান অতিথি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাহফিলে মামুনুল হক ছাড়া অন্য অতিথিরা অপরিবর্তিত থাকছেন। মুফতি মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিসের শুরার এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউসুফ আহমদ খাদিমানি, শাইখুল হাদিস আউলিয়া হোসেন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী, ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ। আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, আমি মাদ্রাসার শুরার সদস্য, আমাদের মাদ্রাসায় মামুনুল হক আসছেন না। মাদ্রাসার মুহতামিম ইউসুফ আহমদ খাদিমানি বলেন, এই মাহফিলের জন্য 2 বছর আগে ওনার সম্মতি নেওয়া হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন বলেন, মাহফিলে মামুনুল হকের না আসার ব্যাপারে সবাই একমত হয়েছি। এ ব্যাপারে বিরিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিল্লোল রায় বলেন, ওয়াজ মাহফিলে মামুনুল হক আসবেন না বলে তাকে অবহিত করা হয়েছে। এদিকে আল্লামা শফি হত্যার অভিযোগ নিয়ে হেফাজতের সংবাদ সম্মেলন কাল। আল্লামা শফি হত্যার অভিযোগে বর্তমান কমিটির কয়েকজনের বিরুদ্ধে মামলার বিষয়ে মুখ খুলতে যাচ্ছে হেফাজত ইসলাম। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি। এদিন সকাল 11টায় হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে হেফাজতের বর্তমান কমিটির প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সংবাদ সম্মেলনে আল্লামা আহমদ শফির মৃত্যু অস্বাভাবিক দাবি করে চট্টগ্রাম আদালতে 3 ডজন হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা ও সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবেন নতুন কমিটির নেতারা। এতে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ সংগঠনটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, হেফাজতের প্রয়াত আমির আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে হেফাজতের বর্তমান কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 36 জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার এই মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এরপর থেকে মামলাটির ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করলেও বুধবার এ সংবাদ সম্মেলনে প্রকাশ্যে কথা বলবেন হেফাজতের শীর্ষ নেতারা। সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠছে, বললেন ভিপি নূর। জনগণ গণতন্ত্রহীনতা ও বিচারহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি দাবি করেন, বর্তমান সরকারের বিরুদ্ধে চতুর্দিক থেকে জনগণ ফুঁসে উঠছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে এক সমাবেশে নুরুল হক এসব কথা বলেন। গত বছরের 22 ডিসেম্বর ডাকসু ভবনে নুরুল হক ও তার সহযোগীদের উপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলার ঘটনায় 1 বছর পূর্তিতে ছাত্র অধিকার পরিষদের ব্যানারে বিচারহীনতার বিরুদ্ধে কালো পতাকা মিছিল শীর্ষকে কর্মসূচিতে নুরুল সমাপনী বক্তব্য দেন। নুরুল হক বলেন, জনগণ গণতন্ত্রহীনতা ও বিচারহীনতায় ভুগছে। দীর্ঘ 12 বছরে দমন পীড়ন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে সরকার। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের নোংরা দলীয়করণের মাধ্যমে দেশে একটি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে। দেশের গণতন্ত্রকামী জনতা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হতে দেবে না। ইতিহাস থেকে শিক্ষা না নিলে বর্তমান সরকারের পরিণতি হবে আইয়ুব খান এরশাদের মতো স্বৈর শাসকদের মতোই। চতুর্দিক থেকে জনগণ ফুঁসে উঠছে। দেশে সাংবাদিক হত্যা, বুয়েটে আবরার হত্যা, কুমিল্লায় তনু হত্যা, কক্সবাজারে মেজর সিনহা হত্যা সহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ও গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ। সেখানে ডাকসু ভবনে হওয়া হামলায় আহত তুহিন ফারাবী, আদিব আরিফ, মশিউর রহমান ও আকরাম হোসেন বক্তব্য দেন।
পরে সেখান থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন। এরপর কালো পতাকা মিছিল নিয়ে শাহবাগ হয়ে পল্টন মোড়ে গিয়ে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা। এদিকে ডাকসু ভবনে হওয়া হামলার ঘটনার 1 বছর হয়ে গেলেও এখনো তদন্তই শেষ করতে পারেনি কমিটি। কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, তদন্ত এখনো শেষ হয়নি, কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, তা বলতে পারছি না। গত 22 ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুলের কক্ষে বাতি নিভিয়ে হামলা চালান বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নুরুল সহ অন্তত 30 জন আহত হন। এই হামলার আগে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা সেখানে ভাঙচুর চালান। হামলার ঘটনা তদন্তে পরদিন 23 ডিসেম্বর 6 সদস্যের কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিএনপিকে ধ্বংস করা যাবে না মন্তব্য রুহুল কবির রিজভীর। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা, নির্যাতন নিপীড়ন চালিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপি জনগণের ভালোবাসায় টিকে থাকবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে মানব সেবা সংঘের উদ্যোগে ছাত্র শ্রমিক সংগ্রাম পরিষদের স্বৈরাচার বিরোধী আন্দোলনের রিজভীর ভূমিকার শীর্ষক এক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে নেতাকর্মীদের বিরুদ্ধে প্রথমে মামলা দিচ্ছে, এতে কাজ না হলে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে, ক্রস ফায়ারের নামে হত্যা করছে, গুম করছে, কিন্তু কোনো ব্যবস্থায় কাজ হচ্ছে না। বিএনপি জনগণের দল, বিএনপির স্থান তাদের হৃদয়ে, সুতরাং জনগণের ভালোবাসায় বিএনপি টিকে থাকবে। তিনি বলেন, সরকার বন্দুকের নল দিয়ে সাময়িকভাবে জনগণকে বন্দী করে রেখেছে, কিন্তু এভাবে বেশি দিন তাদেরকে দমিয়ে রাখা যাবে না। তারা জেগে উঠছে, দুঃশাসনের অবসান হবেই। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো কারামুক্ত হননি। তথাকথিত মুক্তির নামে তাকে গৃহ অন্তরীণ করে রাখা হয়েছে, তার সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি চাই। অনুষ্ঠানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে 1984 সালের 22 ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার স্মৃতিচারণ করে বক্তব্য দেন রিজভী। সংগঠনের সভাপতি সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রদল নেতা নাদিয়া পাঠান পাপনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, বিএনপির মীর হেলাল রাজীব হাসান, ছাত্রদলের সাজিব হাসান বাবু, আমিনুর রহমান আমিন প্রমুখ। ডাক্তার জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ। চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগে গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও হাসপাতালটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডাক্তার জাফরুল্লাহর বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী বাদীর জবানবন্দি দিয়ে মামলাটি পিবিআইকে তদন্ত করে 21 জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার আবেদনে বাদী উল্লেখ করেছেন, গত সেপ্টেম্বরে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য গণস্বাস্থ্যনগর হাসপাতালে ভর্তি করলেও সেখানে চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু ঘটে। পরে বিষয়টি নিয়ে তারা আইনি ব্যবস্থা নিতে চাইলে গণস্বাস্থ্য হাসপাতালের পক্ষ থেকে ঘটনাটি আপস করার কথা বলা হয়। ডাক্তার জাফরুল্লাহ নিজেও ঘটনাটি আপস করার কথা বলেন। এরপর দফায় দফায় উভয় পক্ষের মধ্যে কথা হলেও আপস হয়নি। এ ঘটনায় মৃত প্রসূতির স্বামী মোহাম্মদ এস এ আলম সবুজ বাদী হয়ে মামলা দায়ের করেন। বাদীর বাড়ি সাভারের রাসফুলবাড়িয়ার ভাউলিয়াপাড়া গ্রামে। বাদী অভিযোগ করেছেন, শেষ পর্যন্ত গণস্বাস্থ্য হাসপাতাল ঘটনাটি আপস না করলে তিনি ধানমন্ডি থানায় মামলা দায়ের করতে গিয়েছিলেন। থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ দিলে তিনি আদালতে মামলার আবেদন করেন। মামলায় গণস্বাস্থ্যনগর হাসপাতাল ও ডাক্তার জাফরুল্লাহ ছাড়াও আসামি করা হয়েছে হাসপাতালের চিকিৎসক ডাক্তার নাসরিন, ডাক্তার শওকত আলী আরমান ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেলোয়ার হোসেন ও সেবিকা শঙ্করী রানী সরকারকে। আপনারা তো গণতন্ত্র ও মানুষের অধিকার খেয়ে ফেলেছেন, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমার খুব দুঃখ হয় যখন দেখি যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলছে যে বিএনপির মধ্যে গণতন্ত্র নেই, ভূতের মুখে রাম রাম। আপনারা তো দেশের গণতন্ত্রই খেয়ে ফেলেছেন, মানুষের অধিকারগুলো খেয়ে ফেলেছেন, আর অন্যের গণতন্ত্র দেখে বেড়াচ্ছেন। গতকাল সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ফখরুল বলেন, বিএনপির মধ্যে গণতন্ত্র আছে বলেই তো বিএনপি এখন পর্যন্ত এত অটুট আছে, একেবারে সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ আছে। দলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো নিয়ে তিনি বলেন, বিএনপি একটা বৃহৎ দল, এই ধরনের উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। ছোটখাটো দুই একটা ঘটনা কোনো ঘটনাই না, এটাকে এত বড় করে যারা দেখছেন তারা আমার মনে হয় ঠিকভাবে দেখছেন না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাফিজউদ্দিন আহমেদের বিষয়ে আমরা কি পাল্টা কিছু বলেছি? ওনার বক্তব্যে উনি যা বলেছেন আমি তা দেখেছি, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই প্রসঙ্গে তিনি বলেন, ভারতের 22 জন কংগ্রেসের শীর্ষ নেতা ওপেন চিঠি দিয়েছেন সোনিয়া গান্ধীকে, কই তারা তোকে বহিষ্কার করেননি। দ্যাট ইজ দ্য প্র্যাকটিস অফ ডেমোক্রেটিক পার্টি। বরাদ্দের বাসায় না থাকলে সরকারি কর্মকর্তারা ভাতা পাবেন না, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি কর্মকর্তাদের তাদের জন্য তৈরি করা বাসাতেই থাকতে হবে। বাসা বরাদ্দ নিয়ে যদি কোনো কর্মকর্তা সেখানে না থাকেন, তাহলে ওই কর্মকর্তা বাসা ভাড়া ভাতা পাবেন না। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। একনেক বৈঠক শেষে পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম সাংবাদিকদের কথা বলেন। পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত বাসা রয়েছে। শিক্ষক, চিকিৎসক সহ অন্য কর্মকর্তা কর্মচারীদের জন্য বাসা বানানো হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তারা সেসব বাসায় থাকেন না। সরকারি বেতন বৃদ্ধির ফলে এখন যে বাসা ভাড়া পাওয়া যায় সেটার চেয়ে কম পয়সায় বাইরে বাসা ভাড়া পাওয়া যায়, ফলে তারা বাইরে থাকেন। এজন্য সরকারি টাকায় তৈরি বাসাগুলো অব্যবহৃত থাকে, নষ্ট হয়ে যায়। আসাদুল ইসলাম বলেন, এসব কারণে প্রধানমন্ত্রী একনেক সভায় একটা নির্দেশনা দিয়েছেন, যাদের নামে বাসা বরাদ্দ হবে বিশেষ করে নির্ধারিত বাসাগুলোতে তাদের থাকতেই হবে। যদি না থাকেন তাহলে বাড়ি ভাড়া বাবদ যে ভাতা পান তা পাবেন না। এ বিষয়ে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। পরিকল্পনা সচিব বলেন, একনেকে ৩,৩০৮ কোটি টাকা ব্যয়ে মোট ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।